ওয়েলকাম ওয়েলকাম দ্য কনসেপ্ট। আজকের আমার সাথে প্লেব্যাক সিঙ্গার পদ্ম পলাশ। আমি শুরু করেছি আমার যখন 7 বছর বয়স। আমি সারেগামাপায় কীর্তনই কম গেয়েছি, সব অন্য গান বেশি গেয়েছি। ভার্সিটাইল সিঙ্গার এটা আমাকে প্রমাণ করতে হয়েছে। জন্ম হয়েছে আমি হারমোনিয়ামের আওয়াজ শুনেই বড় হয়েছি। আমি যাত্রাও করেছি, কীর্তন নিয়েই দিলাম, সিলেক্টেড হলাম, রেস্ট অফ হিস্ট্রি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশব। তোমার ওই জগৎ আর এই জগতের মধ্যে কোনো পার্থক্য আছে গানের, ভাবনার বা লোকজনদের মানসিকতার? আমার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, মানে এমন কিছু ঘটনা ঘটেছে যে ভাগ্যকে মেনে নিতে হয়। সামহাও আমরাও খানিকটা দায়ী যে আমরা হয়তো তাদেরকে জানতে দিতে চেষ্টা করিনি, প্রত্যেকবারই রিজেক্টেড। সোনিতে গেছিলাম 2বার 3বার, আমি মেনে নিলাম। আমরা ইতিহাস পড়ে শুনেছি যে অহিংস আন্দোলন করেছে গান্ধীজি। হাজার খোল নিয়ে যদি চাঁদকাজির বাড়িতে গিয়ে ঘেরাও করে যদি মহাপ্রভু সেটা করে থাকে, তাহলে আমি তাকে বলবো না যে গণ আন্দোলনের প্রতিক্রিয়া? অবশ্যই নিশ্চয়ই বলবো। গীতা লোকে পুজো করে কিন্তু পড়ে না। ডক্টর ওপেনহাইমার যদি গীতাকে যদি পুজো করতো তাহলে আর বিজ্ঞানী হতো না। একদম ঠিক। ফেসবুকের জামানাতে, ইনস্টাগ্রামের জামানাতে সবাই সিঙ্গার, সবাই আর্টিস্ট। আমি যদি মহাপ্রভুকে শুধুমাত্র একটা মন্দিরের মধ্যে একটা মূর্তি স্ট্যাচু করে রেখে দিই, আর আমার কাছে গান শিখলে সারেগামা চান্স পাবেই বা কেন? রাইট। 40 সেকেন্ডের একটা রিলে যতটুকু শুনছে কি ভালো হয়েছে গান, আরে পুরোটা তো শোন। প্রথমত কেউ শিখতে চায়। সাহিত্যের কি জানি আমরা নিমাইকে শুধুমাত্র একটা ধর্মীয় ক্যারেক্টার হিসেবে আমরা রেখে দিয়েছি। তবে সেটার জন্য একটু মানসিক প্রস্তুতিও থাকার দরকার আছে। যারা প্রতিবাদ করছে তারা কি ছড়িয়ে পড়েছে, কি পলিটিক্যাল ইস্যু আছে, কি সোশ্যাল ইস্যু আছে সেটা জানি না, কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত চর্চা না করলে কীর্তন গান গাওয়া যাবে না। ওয়েলকাম দ্য কনসেপ্ট। আজকের আমার সাথে প্লেব্যাক সিঙ্গার পদ্ম পলাশ। ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ। কেমন লাগছে এখন প্লেব্যাক সিঙ্গার হয়ে? এই বললাম যে খুব একটা বেশি আশ্চর্যের নয় আর কি আছে, আর তাই হ্যাঁ, খুব পছন্দ করেছে সবাই। হ্যাঁ, এখনো পর্যন্ত তার রেস কাটেনি, রেস চলছে। হলেও চলছে সিনেমাটা। হ্যাঁ, কিছু হলে চলছে। আর কিছুদিন পরে আমাদের অনলাইন যে স্ট্রিমিং যে চ্যানেল আছে সেখানে আসছে, হইচইতে আসছে। একদম। একটু এক্সপিরিয়েন্স বলো সেইদার সাথে, অ্যান্ড তোমার সিনেমাতে প্রথম সিনেমায় প্লেব্যাক করা অ্যান্ড আইডির সাথে এভরিথিং। অভিজ্ঞতা খুবই ভালো এবং খুবই সার্টেন আর কি। হঠাৎ করে প্রপোজালে কী করে পাও? প্রপোজালটা অ্যাকচুয়ালি এই সিনেমার প্রপোজালটা আমি পাই রানাদার থেকে প্রথম। হ্যাঁ, রানাদার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। আমার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল বছর 3-4 আগে, মানে আমার সারেগামাপায় যাওয়ার আগে আর কি। বেশ, তুমি 22-এ গেছো সারেগামাপা? আমি 22-এ গেছি, 22 এবং 23 সালের চ্যাম্পিয়ন হয়ে আমি বেরিয়েছি। তো 21-এর শেষ নাগাদ আমার একটা ভিডিও খুব ফেসবুকে খুব ভাইরাল হয়। একটা হচ্ছে বেহাগ রাগের সঙ্গে কীর্তনের কম্বিনেশন উইথ মান্নাদের গান, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, এই একটা কনসেপ্ট আমি নিজের থেকে আমি একটা ভেবেছিলাম। তো সেইটা খুব ভাইরাল হয়। তারপরে আরেকটা ভিডিও ভাইরাল হয়, সেটা হচ্ছে আজি গোধূলি লগনে এই বাদল গগনে, রবীন্দ্রনাথের গানের সঙ্গে কীর্তনের একটা মেলবন্ধন। তো এই দুটো ভিডিও খুব ভাইরাল হয়েছিল। তো কলকাতায় মোটামুটি স্বনামধন্য যারাই রয়েছেন আর কি, তারা প্রত্যেককে খুব শেয়ার করে খুব শুনেছেন। তখন থেকেই আমার রানাদার সঙ্গে পরিচয়। রানাদা তখন থেকেই আমার যোগাযোগে আসে, আমি তার সঙ্গে সান্নিধ্যে যাই। তারপরে ওনার অফিসে একবার কীর্তন হয় আর কি। উনি খুব জগন্নাথের ভীষণ বিশাল ভক্ত একদম। মানে ও সময় পেলেই পুরীতে চলে যায়, ছুটে যায় সব সময়। তো রানাদা তোর বাড়িতে কীর্তন করবে বলে, আমার যে একটা যজ্ঞ হবে আমার অফিসে, তুমি আমার একটু কীর্তন করতে পারবে? তো আমি সেইখানে কীর্তন করলাম। পুরীর দ্বৈতপতি সব এসেছিলেন আর কি। তো সেইখান থেকে আরো সম্পর্কটা খুব গভীর হয়। তারপরে তো সারেগামাপায় যাওয়া, সেই থেকে যোগাযোগ আমার সঙ্গে কন্টিনিউ থাকে বা এখনো সব সময় কথাবার্তা হয়। তো এই পার্টিকুলার লহগৌরাঙ্গের নামডেতে আমার প্রথম প্রস্তাব আসে রানাদার থেকে। তারপর বললো রানাদাজি এটা সৃজিতদা পরিচালনা করবে, তোমাকে গান গাইতে হবে। আমি ভাবছি যে অন্তত 3-4টে গান তোমার থাকবেই। তো জগন্নাথের বন্দন একটা রইল, একটা হরি হরে রামকৃষ্ণ একটা প্রচলিত নাম কীর্তনের গান, আর তারপরে ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, যেটা অরিজিৎদের মুখে সব থেকে বেশি ভাইরাল এবং সিনেমাতে ইউজড, কিন্তু ওটার অ্যালবাম ভার্সনে আমার গাওয়াটাও আছে। বেশ, খুব ভালো। এটা একটা জীবনের একটা পরম পাওয়া। তুমি নিজে কীর্তন করো, এন্ড তোমার কীর্তন দিয়েই তোমার আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এজ এ প্লেব্যাক, এটা তোমার কি মনে হয়? এটা তো কোইন্সিডেন্স, এটা তো আমি মনে করি যেটা হওয়ার সেটা হবে। আমি এর আগেও 2-একটা মানে লহগৌরাঙ্গের
আগে দু একটা সিনেমাতে প্রস্তাব এসছে, গেয়েছি, স্ক্র্যাচ ভার্সন গেয়েছি, কিন্তু কোনোভাবে সেটা কি কোনো কারণে সেটা ওয়ার্ক করেনি। কিন্তু এইটা মানে তুমি ডেস্টিনিতে বিলিভ করো? ভাগ্যচক্র? হ্যাঁ, কিছু ক্ষেত্রে মানে এমন কিছু ঘটনা ঘটেছে যে ভাগ্য মেনে নিতে হয়। প্রথমবারই পেয়ে গেছিল সারেগামাপাতে। এটাও একটা ভাগ্য। আমি বলছি দেখো, আমার সারেগামাপায় অডিশন দেওয়া শুরু হয় 2012 থেকে। যতবারই আমি অডিশন দিয়েছি 2012 থেকে, তখন যে কনসেপ্ট আমার মাথায় 2012 থেকে অডিশন দিয়েছো, 2022 গিয়ে আমি সিলেক্ট হয়েছি। হ্যাঁ শুনি। তো 12তে আমার প্রথম অডিশন দেওয়া, তখন যে কনসেপ্ট আমার ছিল, তখন জি টিভিতে বেশি সারেগামাপার একটা ভীষণ জল ছিল। একদম। অনেক থেকে শুরু করে দেবজিৎ, বিনীত, আমি সব নামটা পেপার কাটিং করে রাখতাম, বুঝলে? তো সেই পেপার কাটিং করে এর মতো একটু যদি গান গাইতে পারতাম, এটা মনে মনে স্বপ্ন ছিল। তো আমার দেওয়া শুরু হয় 2012 থেকে। 12, 14, 16, তার মাঝখানে এনডিটিভি ইমাজিন বলে একটা চ্যানেল ছিল, সেখানে গেছিলাম। সোনিতে গেছিলাম 2বার 3বার, প্রত্যেকবারই রিজেক্টেড, প্রত্যেক বাড়িতেই। তখন কি গান করতে? তখন যেটা নর্মাল যেমন গান গিয়ে হ্যাঁ ঢুকতে হয় আর কি, বা যেমন গান গিয়ে অডিশন দিতে হয় সেই গান গেয়েছি। মান্নাবাবুর গান গেয়েছি, হিন্দিতে গেলে কিশোর কুমারের গান গেয়েছি, বা রফি সাহেবের গান গেয়েছি। তো সেগুলো দিয়েছে, প্রত্যেকবারই মানে রিজেক্টেড আর কি। কিন্তু 2022 সালে ওই যে ভিডিও ভাইরাল হওয়ার পর 2022 সালে আমি ভাবলাম যে এটা কীর্তন নিয়েই দেবো। তখন হ্যাঁ, তখন কোইন্সিডেন্টলি আমাদের কালিকাদার প্রভাবে তখন কীর্তন একটা মেইন স্ট্রিমে এসছে আমাদের সারেগামা। রাইট। হ্যাঁ, তার আগে প্রচুর হয়েছে আর কি। তখন অদিতি ছিল, তারপরে পঙ্কজ বলে একটা ছেলে ছিল, সে খুব ভালো গান করতো। তো কীর্তন নিয়ে ভাবলাম যে ঠিক আছে, কীর্তন যখন সাবজেক্টটা ওরা রেখেছে, তাহলে কীর্তনটা নিয়েই আমি এগোতে পারি। কীর্তন নিয়েই দিলাম, সিলেক্টেড হলাম, রেস্ট অফ দ্য হিস্ট্রি। এইটাই আর কি, সব লিখে মানে ভগবান কৃষ্ণ তোমার জন্য লিখে দিচ্ছে। এটা আমার লিখে দিয়েছে হয়তো আমার ডেস্টিনেশন এইটাই। তুমি প্রায় শো করো কীর্তনে? না, রেগুলারই প্রায় শো করছো। এইবার আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে প্লেব্যাক করেছো, আর এটা অন্য ইন্ডাস্ট্রি, বোঝো ভালো। হ্যাঁ। কি মনে হয় যে তোমার ওই জগৎ আর এই জগতের মধ্যে কোনো পার্থক্য আছে, গানের, ভাবনার বা লোকজনদের মানসিকতার? দেখো, কীর্তনের যে লাইভ অডিয়েন্স হয়, যেটা আমি ছোট্টবেলা থেকে করে করে আমার যেটা অভ্যেস, সেটার তো একটা অ্যাম্বিয়েন্স আলাদা সম্পূর্ণ। তারা কীর্তনটাকে একটা, প্রথম কথা, ধর্মীয় দৃষ্টিতে দেখে। তারা কীর্তনের তো অত গভীরে সাধারণ মানুষ তো ঢোকে না, যে সাবজেক্টটা কি, তার দর্শনটা কোথায়, অত তো তারা খুব একটা বোঝে না বা অতটা মান্যতা দেয় না। কিন্তু কীর্তনটা একটা ধর্মের সঙ্গে জড়িত, রাধাকৃষ্ণের গান, মহাপ্রভুর গান, এইটাকে নিয়ে তারা যে চোখে দেখে, তাদের কাছে আমি একটা মানে অন্য ধরনের আর কি, সে দেবতা গানে মানে পুজো করার মতো আর কি। কিছু কিছু জায়গায় গেলে সেই রকম ভাবনাই মনে হয়, তারা এতটাই যত্ন করে। কিন্তু যখন আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তখন তো এটা তো একটা প্রফেশনাল ওয়েতে একদম কাজ হয়। মিউজিক ডিরেক্টর কি আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, সেই ইনস্ট্রাকশনে আমাকে গাইতে হবে। ডিরেক্টর যেভাবে বললেন সেভাবে গাইতে হবে। প্রডিউসার কি চাইছে সেটাকে আমাকে গাইতে হবে। আমার তাদের কথাগুলোকে গুরুত্ব দিয়ে আমাকে গানটা গাইতে হবে। এটা দুটো একটা জোন আলাদা। একটা বলতে পারি যে একটা ইমোশনাল ওয়েতে আছে, একটা প্রফেশনাল ওয়েতে আছে। তবে এটাতেও কিন্তু একটা ইমোশন আছে অবশ্যই। একটা এত সবাই মিলে যখন আমরা একটা কাজ করছি, তখন প্রত্যেকের একটা ওই রকম চেষ্টা থাকে যে আমার প্রজেক্টটা বেস্ট হোক। এটা তো থাকেই, ভালো, যতটা পসিবল ভালো করা যায়। হ্যাঁ, যতটা ভালো করা যায় পসিবল। আমাদের তো অ্যাকচুয়ালি ডেফিনেটলি আর্টিফিশিয়াল ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডে বিলং করি, সেই ওয়ার্ল্ডে থাকি, সেই ওয়ার্ল্ডে কাজ করি, সব কিছু সেই ওয়ার্ল্ডে করি। তোমার কি মনে হয় আমাদের যে এই ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল হলেও একটা নিজস্বতা আছে কোনো একটা? নিশ্চয়ই, আর্টিফিশিয়াল হলেও তো তার মধ্যে কল্পনা এবং ভাবনারও তো নিজস্বতা থাকে, সেটা তো জীবন বোধ থেকে আসে। একদমই তাই। তুমি যখন গান করছো এখানে, যখন কীর্তন করো কি, যখন তুমি ঢুকে যাচ্ছ, মানে গল্প অ্যান্ড ভাবনা মানে ঢুকে যাচ্ছ, যখন তুমি প্রথমবার যে প্লেব্যাক করছো, গল্প শুনছো, কীর্তন করলেও, হ্যাঁ, তখন আমার চোখে একটা ক্যানভাস ভাসছে, একটা ছবি ভাসে যে আমাকে কোন সিচুয়েশনের জন্য গানটা গাইতে হচ্ছে। গানের তো লিরিক্সটা পড়তে হয়, যেটা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। আমাকে যখন প্রথম রানাদার পাঠালো লিরিক্সটা, এই গানটা তোমাকে গাইতে হবে, তখন আমি আসামে ছিলাম, সবাই ফ্লাইটে উঠছি, মানে কলকাতায় ফিরবো, তখন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালো যে তোমাকে লিরিক্সটা আছে, এই গানটা তোমাকে গাইতে হবে। এবং ফাইনালি এটা তুমি গাইছোই। তো সেটা পড়ে দেখলাম যে এই গানটা যেমনভাবে লেখা হয়েছে, সেটা একটা আমাদের
পুরনো যে ঐতিহ্যমূলক যে কীর্তনগুলো আছে তার যে শব্দচয়ন, তার যে বৈষ্ণব পদাবলীর যে একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারেই গানটা করা। তো এবার যখন আমাদের আইডি স্যারের কাছে যখন গেলাম, তখন উনি গানটা বোঝালেন, শোনালেন, উনি গানটা শুরু করে পাঠালেন। তো সেটাকে শুনে মনে হলো যে আমাকে এই সিচুয়েশনে গানটা গাইতে হবে। তো সেটা তো একটা দর্শন তো একটা থাকবেই, অবশ্যই থাকে। এটা না হলে তো আর গানটা সেভাবে গাওয়াও যাবে না। তোমার পছন্দের গান কোনটাই 4টে গানের মধ্যে? 3টে গান করেছো তুমি, রাইট? 3টে গান করেছি। 3টে গান করেছো। আমার 3টে গানই খুব পছন্দ। আমি হ্যাঁ, ক্ষণে গোড়া চাঁদ ক্ষণে গেলো তো মানে এক্সট্রিম লেভেলের একটা অন্য ধরনের গান, বিশেষ করে মিউজিক এবং সুর এতটাই ভালো। আমার রেকর্ডিংয়ের সময় স্যারও বলছিলেন, বলে জানিস পদ্ম, আমি এটা প্রথমে এরকম কীর্তনে বৈষ্ণব পদাবলী এরকম সুর দিলাম, চেষ্টা করেছি। খুব সুন্দর দিয়েছেন। আপনি ভাবতে পারছেন না যে কি করেছেন, মানে দুর্দান্ত, তো দুর্দান্ত সুর, একদম এত শোনা মাত্রই একটা যে তার মধ্যে ডুবে যাওয়া, ওই ক্যাচি ব্যাপারটা গানের মধ্যে প্রথম থেকেই আছে। একদম তাই। আমি রেকর্ড করার সময়, আমি যখন রেকর্ড করছিলাম, ওই মিউজিকটা যখন পড়ছে না দুটো স্পিকারে, আমি যখন শুনছি, আমার গাইতে এত ভালো লাগছে। আমরা কি এক লাইন গুনগুন করে শুনতে পারি তার, তোমার র ভার্সন? অডিয়েন্স শুনতে চাইবে। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা, নবল কিশোর মম কোমল ননীর সম, নবল কিশোর মম কোমল ননীর সম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা। দুর্দান্ত। অ্যালবামটা শোনা হয়নি, ডেফিনেটলি শুনবো গানটা। শুনে দেখো অ্যালবামটা, আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট অ্যালবাম 2025-এর। মহাপ্রভুর জীবনটা আমাদের সঙ্গে কিভাবে কানেক্টেড, 540 বছর আগের থেকে মাঝখানে একটা আমাদের রামকৃষ্ণ ঠাকুরের সময়, তাতে নটি বিনোদিনীর জীবন, তাতে আধুনিক জগতের কি প্রভাব, ব্রিলিয়ান্ট ওয়েতে করেছে। রাইট, অ্যান্ড দ্যাটস ওয়াই বলছি, কারণ এখনকার জেনারেশন হয়তো একটু জানতে পারলো, নিউ জেনারেশন খুব মনে হয় কম কানেক্ট করতে পারে। হ্যাঁ অবশ্যই, মানে একটু মিড-এজ বা মিড-এজের মধ্যে। এবার এটা হয়তো সামহাও আমরাও খানিকটা দায়ী যে আমরা হয়তো তাদেরকে জানতে দিতে চেষ্টা করিনি। আমরা মহাপ্রভুকে, আমরা নিমাইকে শুধুমাত্র একটা ধর্মীয় ক্যারেক্টার হিসেবে আমরা রেখে দিয়েছি। সেটা আমাদের বিশ্বাসে নিশ্চয়ই থাকতে পারে, এটা তো প্রত্যেকের অনুভূতির ব্যাপার যে মহাপ্রভুকে আমি কোন চোখে দেখবো, ভগবান চোখে দেখবো না অন্য চোখে দেখবো, সেটা তো ঠিক আছে। কিন্তু তার যে সামাজিক অবদান, সেটা অন্তত আমাদের এই ইয়াং জেনারেশনকে একটু জানানো উচিত। একদম, যে তিনি কি করেছেন, গণ আন্দোলন করেছেন, তার জন্য এত বড় আন্দোলনের একটা ব্যাপার, গণ আন্দোলনের প্রথম বাংলায় পথিকৃত বলা যায় তাকে। একদম, হ্যাঁ, অহিংস আগে ভক্তি আন্দোলন কেউ করেনি। আমরা ইতিহাস পড়ে শুনেছি যে অহিংস আন্দোলন করেছে গান্ধীজি, আমি মেনে নিলাম, একদম অবশ্যই মেনে নিলাম। কিন্তু তার আগেও তো দেখতে হবে কে করেছে। হাজার খোল নিয়ে যদি চাঁদকাজির বাড়িতে গিয়ে ঘেরাও করে যদি মহাপ্রভু সেটা করে থাকে, তাহলে আমি তাকে বলবো না যে গণ আন্দোলনের প্রতিক্রিয়া? অবশ্যই, নিশ্চয়ই বলবো। এবার এগুলো তো জানানো উচিত, জানতে পারে না বলে হয়তো ভক্তি আছে। হ্যাঁ, আমি যখন একটা জিনিস সম্পর্কে জানবো, তখন তো আমার তার প্রতি একটা রেসপেক্ট তৈরি হবে আস্তে আস্তে। একদমই তাই। আমি যদি মহাপ্রভুকে শুধুমাত্র একটা মন্দিরের মধ্যে একটা মূর্তি স্ট্যাচু করে রেখে দিই, আর একটা আবরণ তৈরি করে দিই আগের থেকে। আমি একটা জিনিস দেখেছি, তো গীতা লোকে পুজো করে কিন্তু পড়ে না, এইটাই তো মুশকিল। আমি অবাক হয়ে যাই দেখে। গীতা তো পড়ার জিনিস, পুজো করে তো কোনো লাভ নেই। না, লাল কাপড়ে মুড়ে পুজো করছে রেগুলার, কিন্তু খুলে পড়ে না। ডক্টর ওপেনহাইমার যদি গীতাকে যদি পুজো করতো, তাহলে বিজ্ঞানী হতো না। একদম ঠিক, তাই না? সিনেমা তো দেখানো হয়েছে, সেটা নামটা উল্লেখ করা আছে একদম। আমাদের ডক্টর এপিজে আব্দুল কালাম। তুমি কবে থেকে গান শুরু করেছো? আমি শুরু করেছি আমার যখন 7 বছর বয়স। 7 বছর বয়স থেকে, মানে যেহেতু তোমার বাবা মা সবাই গান করে। আমি আমার ছোট্টবেলা থেকে আমার জন্ম হয়েছে, আমি হারমোনিয়ামের আওয়াজ শুনেই বড় হয়েছি। আমার বাবা মোটামুটি 5-6 রকমের যন্ত্র বাজাতে পারেন, উনি। হ্যাঁ, আমার কাকাও তাই, কাকাও সেতার বাজাতে পারতো, শরৎ বাজায়, কিবোর্ড বাজায়, আমার সঙ্গে তো সব সময় থাকেই। তো আমার ছোট্টবেলা থেকে আমার মিউজিক দিয়ে, আমার সঙ্গীত দিয়ে আমার জীবনটাই শুরু। তোমার কি মনে হয় যে এইটা যে তুমি পেয়েছো, তোমার যে পাওনাটা পুরো পরিবার থেকে? একদম পরিবার থেকে। এটা কি খুবই প্রয়োজন হয় কারণ এটা সঙ্গীতজ্ঞ হওয়ার জন্য, নাকি একটা হেল্প করে? মানে আমাদের কানটা তৈরি হয়ে যায় রক্তের মধ্যে থাকলে, এটা জেনেটিক্যালি যদি আমার মধ্যে সেটা প্রবাহিত হয়, তো গানের সঙ্গে অনেক বেশি কানেক্টেড হওয়া যায়। এটা একটা ফ্যাক্ট কাজ করে। হ্যাঁ, ছোট্টবেলা থেকে আমার 5 বছর যখন বয়স, আমি তখন আমার আশেপাশের যত মাস্টারমশাই আছে,
আশিস বাবু বলে একজন ছিলেন, ওনার কাছে গান শেখা। শরদিন্দু রায় বলে, ওনার কাছে বহুদিন গান শেখা, আমাকে ছেলের মতো ভালোবাসেন, এখনো প্রচণ্ড স্নেহ করেন। তো সেইখান থেকে শুরু। কীর্তনটা আমার প্রথম 7 বছর বেলা থেকে, যখন আমার আসরে মানে স্টেজে পারফরমেন্স শুরু হয়, তার আগের থেকে আমার গান বাজনা শেখা। কিন্তু আমি না সব ধরনের গান বাজনা শুনে বড় হয়েছি, এই কারণে আমার বাবা যাত্রাতে বাজাতেন। আচ্ছা, হ্যাঁ। বাবা যাত্রাতে বাজাতেন, কাকা যাত্রাতে বাজাতেন, নাটক, যাত্রা, থিয়েটার, তাতে মিউজিক দিচ্ছে, নানান রকম। নানান ধরনের গান শুনছে। হ্যাঁ, তো ছোট্টবেলা থেকে আমার কানে সব ধরনেরই গান এসেছে। বাপি লাহিড়ী থেকে শুরু করে, কিশোর কুমার থেকে শুরু করে, আর ডি বর্মন থেকে শুরু করে, গুরুজি মানে পণ্ডিত জয় চক্রবর্তী থেকে শুরু করে সববার। তা আমি শুধুমাত্র কীর্তনের মধ্যে যে, হ্যাঁ কীর্তন তো আমার অবশ্যই ভালোবাসা বটে, হ্যাঁ, সবাই তোমাকে এক নামে ডেকে এক নামে কীর্তন বলেই চেনে, কিন্তু আমার সব ধরনের গানের প্রতি আমার রেসপেক্ট। আমি তোমার কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত 2 লাইন শুনতে চাইবো। রবীন্দ্রনাথের গান দেখো না তোমার পছন্দ। রবীন্দ্রনাথের গান তো আমাদের খুব প্রাণের জিনিস, বুঝতে গেলে বড় সময় লাগে। আজি গোধূলি লগনে এই বাদল গগনে, তার চরণ ধ্বনি আমি হৃদয়ে গনি, সে আসিবে আমার মন বলে সারা বেলা, অকারণ পুলকে আঁখি ভাসে জলে, আজি গোধূলি লগনে। বিউটিফুল। তুমি যে দীর্ঘদিনের হয় না প্র্যাকটিস করলে একটা গলার ভয়েসে বোঝা যায়, হ্যাঁ, সেটা তোমার গলার টোনে আমি আই ক্যান ফিল ইট বেসিক্যালি। কিন্তু আমার একটা জিনিস খুব মনে হয়, কীর্তন যখন তুমি চেঁচিয়ে কীর্তন করছো, গলায় কষ্ট হয় না, আমার প্রবলেম হয় না এর জন্য গানের ক্ষেত্রে? এটা আমার বহুদিন করার অভ্যাসে হয়তো এটা ও বাচ্চা ইউজ টু হয়ে গেছি, কিন্তু হ্যাঁ সেটা হয়, ক্ষতি তো হয়, মানে গলার উপর একটা এক্সট্রা প্রেশার পড়ে। আমাদের যখন আমরা স্টেজ পারফরমেন্স যখন করি, তখন তো 2.5 থেকে 3 ঘন্টার একটা থাকে সময় থাকে। সেই সময়ের মধ্যে দর্শকদের সঙ্গে আমার নিজেকে একটু ভাসিয়ে নেওয়ার জন্য প্রত্যেকের সঙ্গে কথা বলতে হয়। আমার তো তুমি ওয়ান অ্যাক্ট করো বেসিক্যালি। ওয়ান একটা, হ্যাঁ আমি একাই সমস্ত ক্যারেক্টার প্লে করি, কৃষ্ণ, রাধা, একদম একটা পারফর্মার, তারপরে মহাপ্রভু করছি, নানান ধরনের ক্যারেক্টার আমাকে প্লে করতে আমি দেখে তাই মনে হচ্ছিল আমার দেখে, হ্যাঁ খুব বিউটিফুল ডিফিকাল্ট জব, ভেরি ডিফিকাল্ট জব। এত মনে রাখো কি করে? এটা অভ্যাসের ফল, এটা অভ্যাসই বলবো। মেডিটেশন করো? মেডিটেশন তো আমার গানেই, আমার গান ছাড়া আমি যখন রাত্রে শুতে যাই তখন মিউজিকটা চালিয়েই ঘুমাই, যাতে কনসেন্ট্রেশন ঠিকঠাক থাকে। আর আমার যখন রেওয়াজে বসি ওইটাই আমার মেডিটেশন। আজ যে তুমি এত স্টোরি নিয়ে কথা বলো, মানে জাস্ট স্ক্রল ডাউন করছিলাম যে তোমার কত, মানে কীর্তন শেষ হচ্ছে না। কীর্তনের জগতে আমরা পালা বলি, যে এই পালাটা চলছে, হ্যাঁ। তো এই পালাটা করতে গেলে তো তার একটা ঘটনা থাকে, তার একটা মানে 3 ঘন্টার মতো একটা চিত্রনাট্য তৈরি থাকে, রাইট, সেটা তো ফিক্স থাকে। লেখো তুমি নিজেই? না, এগুলো তো মানে পালাগুলো তো অলরেডি লেখা হয়ে আছে, পরপর কোন কোন পালাতে কি কি কোন গান পরপর যাবে আর কি, সেটাকে বজায় রেখে তার পারিপার্শ্বিক যে কথাবার্তাগুলো সেগুলো আমাদের তো নিজেদের করতে হয়। তার জন্য পড়াশোনাও রয়েছে, তার জন্য গুরুর কাছে যেতে হয়, হ্যাঁ গানগুলো শিখতে হয়, শেখাতে হয়। হ্যাঁ, মানে আমি বলছি ধরো এই কীর্তন করার কোনো স্ট্রাকচার, আমাদের সিনেমা স্ট্রাকচার থাকে, হ্যাঁ কীর্তন করার নিশ্চয় স্ট্রাকচার, হ্যাঁ স্ট্রাকচার আছে। একটু সহজ করে বলে যদি কেউ কীর্তন করতে চায় এখনকার জেনারেশন। যেমন কৃষ্ণলীলা করতে গেলে মনে করো নৌকা বিলাস বলে একটা লীলা আছে, সেই নৌকা বিলাস লীলা যে গুরু পরম্পরা ধরে যে লীলাটা হচ্ছে, প্রায় তোমার 250 থেকে 300 বছর ধরে একই লীলা হচ্ছে, কিন্তু তার প্রত্যেকের একটা একটা গান সাজানো আছে, যে গৌরচন্দ্রিকাটা এই পদাবলিতে হবে, তারপরে বৃন্দাবন লীলাতে গিয়ে এই পদাবলিটা হবে, সেই পদাবলি ধরে 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 রাধাকৃষ্ণের যতক্ষণ না মিলন হচ্ছে সেই পর্যন্ত একটা গানের একটা ফিক্সড লাইন আপ থাকে। এটা কি কপিরাইট করা থাকে? না, না, কোনো কপিরাইট নেই এতে। বৈষ্ণব পদাকর্তা তখন কপিরাইট করে যায়নি, থাকলেই বড়লোক হয়ে যেতেন বিরাট। আচ্ছা, হ্যাঁ, এইরকম ভাবে একটা সাজানো আছে, এইরকম সাজানো প্রচুর এরকম লীলা আছে। মান রয়েছে, মানের তো 8খানা পালা রয়েছে। আচ্ছা, হ্যাঁ, পূর্বরাগ রয়েছে, তারপরে নৌকা বিলাস রয়েছে, দান, অষ্টকালীন লীলা রয়েছে, মাথুর রয়েছে, প্রচুর এরকম রয়েছে। মোটামুটি আমি যদি তোমাকে শুধুমাত্র কনসেপ্ট দিক কৃষ্ণলীলা, মোটামুটি 64টা পালা আছে। বাপরে বাপ, 64 লিখে কেউ না কেউ লিখে গেছে? হ্যাঁ, সব লিখে গেছে।
প্রত্যেকটা পদাবলী লেখা আছে এবং সেই পদাবলীগুলোকে গুরু পরম্পরাতে কোনটার পর কোনটা গাইতে হবে সেটা ওই গুরু পরম্পরা ধরেই এসছে আর কি। আচ্ছা, আমরা গুরুর কাছে পেয়েছি, আমি আমার কীর্তনের গুরু সমন ভট্টাচার্য, ওনার কাছ থেকে আমি পেয়েছি, উনি তার গুরুর কাছ থেকে পেয়েছি, উনি তার গুরুর কাছ থেকে পেয়েছি, এইভাবে একটা কনসেপ্ট মানে গুরু পরম্পরা ধরে ধরেই পালাগুলো ফিক্সড করা আছে। এবার সেগুলোতে এতটাই কঠিন, মানুষকে বোঝাতে গেলে তো আমাদের একটা পারিপার্শ্বিক এখনকার দিনের কথাবার্তা দিয়ে মানুষকে টানতে হয় যে বোঝো এটা, মানে গল্পের মাধ্যমে সেটা বোঝাতে হয়, আমাদের এক্সপ্লেন করতে হয় যে এটা এই এই ঘটনা চলছে। তার জন্য তো পদাবলীগুলো তো পড়াশোনা করতে হবে, খুব ডিফিকাল্ট। হ্যাঁ, কি পদের কি ব্যাখ্যা আছে, তার ভেতরের কথা কি, একদম তাই। সেগুলো আমার তো মানে নর্মাল মনে হয় যখন গীতার জন্য শ্লোক পড়ি আমি, তখন আমি আজকের শ্লোক পড়ার মিনিং পেলাম, কাল হয়তো অন্য মিনিং পেলাম, মানে পার্সপেক্টিভ, ভাবনা, চিন্তা ওয়াইজ এরকম ধরনের। তো সেম অ্যাজ তোমরা যখন কোনো একটা ধরো একটা পালা করছো, হ্যাঁ, অটোমেটিক্যালি তোমার মনে হয় যে এই পালা করতে করতে আমি ভেসে যাচ্ছি, আর আটকাতে পারছি না। একদম মানে দেখি তোমার কাঁদছো কখনো, হাসছো কখনো, ওটা তো ইমোশনের ব্যাপার। হ্যাঁ, মানে গানটা করতে করতে যেমন তোমাদের সিনেমাতে যেমন কোনো ক্যারেক্টার যখন কেউ প্লে করে, সে যদি সেটার মধ্যে ইনভলভ হয়ে যায়, সে তো অটোমেটিক্যালি সেই ক্যারেক্টার নিজে হয়ে যায়। হ্যাঁ। তো আমরা কীর্তন করতে গেলে মানে কয়েকটা পয়েন্ট আছে আর কি, যে সেগুলো করতেই হবে। যেমন তোমাকে খুব ভালো, প্রথম কথা হচ্ছে তোমাকে খুব ভালো গান গাইতে হবে, কেননা কীর্তনটা প্রথম হচ্ছে গান। তোমাকে ভালো গান গাইতে হবে, সুর, স্বর, ছন্দ, তাল, লয় এগুলোকে তোমাকে রপ্ত করতে হবে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে তোমার বাচনভঙ্গি জানতে হবে দর্শকদের সঙ্গে কমিউনিকেট করার জন্য। হ্যাঁ, একদম বাচনভঙ্গি জানতে হবে, কানেক্টেড করে রাখতে হবে। তো আর 3 নম্বর হচ্ছে অভিনয়টাও জানতে হবে। তোমার শখ আছে ইন্ডাস্ট্রি? হ্যাঁ, নিশ্চয়ই, আমার তো শখ আছে। আমি ছোট্টবেলা থেকে প্রচুর আমি সিনেমা ফ্রিক বলতে পারো। সিরিয়াসলি মানে তোমার প্লেব্যাক সিঙ্গার হওয়ার অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল? অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল, বা অভিনয় করা, যেটাই হ্যাঁ ইচ্ছে ছিল, ইচ্ছে আছেও বটে। মানে ছবির পাশ, মানে ছবিটা তো করবেই। হ্যাঁ, সিনেমা আমার খুব মানে প্রাণের একটা জিনিস আছে। আমি ছোট্টবেলা থেকে সিনেমা দেখতে খুব ভালোবাসি। আমি যখন কালার টিভি যখন আসেনি বাড়িতে, সাদা কালো টিভি, তখন থেকেই ফুলেশ্বরী থেকে শুরু আমার। ও আচ্ছা, ফুলেশ্বরী থেকে। ফুলেশ্বরী অনুপ কুমার বিউটিফুল, ভাবা যাচ্ছে না, ভাবা যাচ্ছে মানে আমরা কেউ ভাবতেই পারি না। মানে ওই সময় অনুপ কুমার, হরিধন মুখোপাধ্যায়, তারপরে আমাদের সন্ধ্যারা তো সমীর ভঞ্জ, আর গানগুলো তো সেভাবে। আমি ওখানে সমীর ভঞ্জকে ভেবেছিলাম যে এরকম অভিনয় করতে পারে, মানে আমার মনে হয়েছিল। সত্যি তাই, সত্যিই তাই। তা আমার সিনেমার প্রতি ভীষণ নজর আছে। এবার ওই যে অভিনয়টা, আমি না এখানে একটা ইন্টারেস্টিং একটা গল্প আছে, বলি যদি তোমাদের সময় থাকে। আমি সুমন কাকুর কাছে, আমি সুমন ভট্টাচার্য কাকু, আমি কাকু বলি, ওনার বাড়িতে যখন ক্লাস করতে গেছি, তখন আমার বয়স কত, তখন 15-16 হবে এরকম। আর উনি তো সারা দিন রাত পড়াশোনা করে, আচ্ছা, মানে আমি যখন যেতাম রাত 1টার সময় কাকে বলছে 1 কাপ চা দাও, আর 1টার সময় ডিনার করেনি, কি তুমি খাবে না? বলে না, একটু এটা পড়ে আছিস, পড়ে নি একটু। মানে দিন রাত পড়ছে, রাত জেগে শুধু পড়ছে। ওনার মতো কীর্তন জগতে, ওনার মতো পড়াশোনা জানা এবং ওনার মতো পণ্ডিত ব্যক্তি আমার মনে হয় ভবিষ্যতে আর কেউ আসবে কিনা সন্দেহ আছে। এখন তুমি পড়েই না, জানবি কি? কেউ পড়ে না, ওই রকম পড়াশোনা কেউ করে না, শুধু কীর্তন নয়, সমস্ত বিষয়ে ওনার পড়াশোনা এত গভীর। তো আমি গেলাম ক্লাস করতে বিকেল 5টা-6টা এরকম। উনি বোধহয় গান থেকে এসছে, কোনো আসর করে এসছে, এসে একদম পুরো এরকম হাঁ করে না টিভি দেখছে। আমি হচ্ছে টিভি দেখছি, কীভাবে পুরো ডুবে গেছে। আমি যে এসছি, ঘরের দরজা খুলেছি, পাশে বসেছি, কোনো খেয়াল নেই। কি দেখছে? পরশ পাথর দেখছে, তুলসী চক্রবর্তীর অভিনয় দেখছে, ওই যে ছোঁয়াচ্ছে ওই জায়গাটাই, সিকোয়েন্সটা দেখছে। কিছু বললাম না, আমি দেখলাম পুরো সিনেমাটা, মানে ওই সিনটা পুরো দেখলো। তারপর হঠাৎ কোনো কাজে, ওই তুই কখন এসেছিস? আমি অনেকক্ষণ এসেছি। বল আচ্ছা। আমি বলি, আপনি সিনেমা দেখছেন, মানে দেখবো না, দেখতে হবে তো। ওই যে চরিত্রটা করছে, ওই চরিত্র তো আমাকে আসলে তো করতে হবে, আমাকে কোনো না কোনো একটা কাজে তো লাগবে। তো সেইখান থেকে আমার আরো বেশি করে সিনেমার কনসেপ্ট আমার মাথার মধ্যে ঢুকলো, যে না, এটা তো একটা বিরাট জিনিস। আর অভিনয় তো এটাও তো একটা আর্ট, এটা তো শেষ নেই, রেগুলার আপডেট করতে হয়। অ্যাকচুয়ালি আমরা তো নিজের জীবনে অভিনয়টাই করে যাচ্ছি, সারাদিন করছি, বসে অভিনয়। তোমার সঙ্গে কথা বলে এটাও একটা অভিনয়, কিন্তু সবই তাই। তো আমার ছোট্টবেলা থেকে অভিনয়ের প্রতি আমার ভীষণ নজর ছিল, আমি যাত্রাও করেছি। হ্যাঁ,
যাত্রা তো একটা আর্ট ফর্ম। আর একটা আর্ট ফর্ম। তো আমি যাত্রাটাও করেছি, মিরার বধুয়া বলে একটা যাত্রা আছে, সেটা আমার লক্ষ্মীকান্তপুর একটা নর্তের মাঠ আই বলে, থিঙ্ক আমাদের এখানে বাড়িপুরে রাসমাটে হয়েছিল ওইটা। হতে পারে। হ্যাঁ, তো সেটা আমি ছিলাম না। তো আমাদের এই বীণা দাশগুপ্তার বীণা দাশগুপ্ত, হ্যাঁ, ওইটার কনসেপ্টটা আমরা করেছিলাম। আমাদের একটা শিল্পী সংস্থা বলে একটা নাটকের গোষ্ঠী ছিল, তারা করেছিল। আমার বাবা সেখানে মিউজিক দিয়েছিল। বেশ। আর আমি ছোট কৃষ্ণের রোলটা করেছিলাম, তখন না অনেক ছোট, তো ক্লাস 6 না 7 পড়তাম বলে। আমার যাত্রাও করা আছে। হ্যাঁ, তার মানে তোমার হচ্ছে ওই চেঁচানো গলার ভয়েসটা অভ্যস্ত আছে। হ্যাঁ, অভ্যস্ত আছি। আমি যদি জিজ্ঞেস করি, আমি এটা কেন বলছি, অনেকে বলি এই যে তোমার এখন ভোকাল কর্ড ম্যাচ হয়ে গেছে ছোট থেকে প্র্যাকটিসের পরে, হ্যাঁ, যদি হট করে কেউ শুরু করতে হতো না, কিন্তু না হতো না, কষ্ট পায় ও, কিন্তু প্লেব্যাক সিঙ্গার ও কিন্তু আর কীর্তনটা করতে পারতো না, না 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 কিন্তু অভ্যাসটা তখন থাকতো না। না। এটা আমি দেখেছি, ধরুন যারা অভিনয় করে না, কেউ কেন ভালো অভিনয় করতে পারে বা কেন ভালো লিখতে পারে, ওদের প্র্যাকটিস আছে, লিখতে পারে। রাতে কিছু হয় না তো, হয় না তো, রাতারাতি কিচ্ছু হয় না। তোমার মনে হয় না এখনকার জেনারেশন শর্টকাট চাই সব? হ্যাঁ, এটা তো একটা হচ্ছে, কিন্তু শর্টকাটে তো কিছু হয় না অ্যাকচুয়ালি। এইটা অ্যাকচুয়ালি কেন বললাম, নিউ জেনারেশন শেখার পেশেন্সটা অ্যাকচুয়ালি কম, সত্যিই কম। তুমি যে ধরো 7 বছর বয়স থেকে শিখে আসছো বা করছো বা নানা রকমের প্ল্যান প্রোগ্রামিং চলছে, তুমি এটা তো রাতারাতি পারবে না। হয় না তো, রাতারাতি কোনো কিছুই তো হয় না, কোনো কিছু আর কোনো কিছু ভাবাও যায় না। কোনো কিছুই হয় না। আমি আর্ট ফর্মের কথা বাদ দিলাম, যেটা রেগুলার বেসিসে আমরা জীবিকা নির্বাহের জন্য আমি যা যা করি আর কি। ওনাকে কেউ একজন ডাক্তার হতে চাইছে, MBBS ডাক্তার হয়ে সে ডাক্তারি প্রফেশনটাকে সে নেবে বা সেবা করবে, হোয়াট এভার, তাকেও তো 25 বছর সময় দিতে হবে। সে তো মাধ্যমিকের পরেই তো গিয়ে একটা ইনজেকশন দিতে পারবে না লোককে, পারবে না। তার জন্য তো একটা টাইম লাগবে। সেটা তৈরি হতে টাইম যদি লাগে, তাহলে আমি এত আর্ট ফর্মে আমি এত শর্টকাট কেন খুঁজবো? রাইট। আর টু মাচ শর্ট ফর্ম, টু মাচ শর্ট ফর্ম, এটা খুব আর মুশকিল। অ্যাকচুয়ালি কিছু প্রবলেম জানো তো, হয়েছে কিছু ইনস্টিটিউট ওপেন হয়েছে না 2 মাসে 2 ঘন্টায় 3 সে তো বিজ্ঞাপনের ছড়াছড়ি চারিদিকে। কি বলছি দেখো, আমি ডিরেকশন শেখাবে 6টা উইকে, 6 উইকে ডিরেকশন। বললাম যে কি ডিরেকশন শেখাবে, মানে অ্যাকচুয়ালি ভাবি আমরা যে খেটে খুঁটে শেখার থেকে বেটার না রাতারাতি পৌঁছে যাওয়া, এখানে ভর্তি হয়ে যাবো। সেটাই তো। অ্যান্ড শহরতলির যে তো এগুলো তো বিশ্বাস করে ফেলে। হ্যাঁ, এ তো বিশ্বাস করে। অনেক- আর মানুষ, মানে যারা পেরেন্টস, মানে যারা বাবা মাদেরও কথা বলি, তারা এতটাই শর্টকাট করে ছেলে মেয়েকে এস্টাবলিশ করতে চাইছে। যেমন আমার কাছেও, আমি সারেগামাপা চ্যাম্পিয়ন হওয়ার পর আমার কাছেও বহু বাবা মা এসে তারা গান শেখানোর চেষ্টা করেছে, আমি যদি একটু পারি সারেগামাপায় চান্স করিয়ে দিতে। আরে এটা তো এখানে তো কারো কিছু হাত নেই, নেই তো, আমি তো নিজেই পারিনি। আর আমার কাছে গান শিখলে সারেগামাপায় চান্স পাবেই বা কেন? রাইট। তো অনেকে বলে, অনেকে বলে। আর আলটিমেটলি কোনো রিয়েলিটি শোতে গিয়ে নিজের গানটা শোনানো তো আলটিমেটলি গোল নয় তো, নেই তো, এটা তো গানের তো ডেস্টিনেশন হতে পারে না। একদমই না। আর এটাই চাইছে, মানে মানুষ শুধু ফেম চাইছে, খুব শর্টকাট ফর্মে কিভাবে ফেম করবো, এটা তো হয় না। 40 সেকেন্ডের একটা রিলে যতটুকু শুনছে, কি ভালো হয়েছে গান, আরে পুরোটা তো শোন। কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছে, কি কোরাস ব্যবহার হয়েছে কিনা, কি অন্তরার মধ্যে কি লাইন একদম আছে, তাই। কেউ শোনে না। আমি তো অবাক হই, কিন্তু ওদের মজা, হ্যাঁ। ওরা শেয়ার করে দেবে, ওয়াও কি ভালো, কি বিউটিফুল। ভালো, তুমি দেখবে শপিং মলে গিয়ে যেসব গানগুলো চলে, 10টা গানের স্থায়ীটা নিয়ে একটা গান বানিয়েছে, Right. 10টা 15টা গান লুপে চলতেই থাকছে, একটা গান শেষ হচ্ছে না আর একটা গান এসে শুরু হচ্ছে, হাজির হয়ে যাচ্ছে, একদম কি জঘন্য লাগে, গানটাকে পুরো মেরে ফেলে। হ্যাঁ, এটা মানে জয়তী দি যে তোমার সাথে গান, জয়তী দি বিশাল বড় ভক্ত। আমি মানে- বহু দিনের মানে আমার মনে হয় যে আমার রবীন্দ্রনাথের গানের প্রতি ভালোবাসা জয়তী দি হ্যাঁ, তৈরি রাইট, করেছে। সেম অ্যাজ আমার মতো এরকম অনেক ছেলে আছে, বা প্রত্যেক ছেলে মেয়ে আছে, তাদের রবীন্দ্রনাথের গানের প্রতি একটা ভালোবাসা জন্ম দিয়েছে জয়তী দি। সত্যি মানে কি বিউটিফুল, বিউটিফুল। বিউটিফুল। মানে মানে জয়তী ওই অন্য- ইমোশনটা হ্যাঁ। আমার মনে হয় যেন রবীন্দ্রনাথের গানের জন্যই জয়তী দি এসেছে। রাইট, আমারও তাই মনে হয়। জয়ন্তী বল, কিভাবে যে রবীন্দ্রনাথের গানগুলো, গুরুদেবের গানগুলো যে কিভাবেও দিদি গাইতে পারে। আমার সঙ্গে যখন আলাপ হয়, কথাবার্তা হয়, আমি তুমি এত ভালো গাও কি করে বলো তো, আবেগ। তুমি এত ভালো বলে, তোরা বেশি করে বলিস তুই। হ্যাঁ, তোরা বেশি ভালোবাসিস বলেই আমার এরকম লাগে। আমি না, সত্যি বলছি দিদি, আমি যখন প্রথম শুনেছি ও যে মানে না মানে, আমি সারাদিন কেঁদেছি। মাই ফেভারিট ওয়ান। হ্যাঁ, ও যে মানে না মানে, এটা হয়, এটা এক একজন তো আসে। দিদি এসছে আমার দিদির সঙ্গে ডুয়েট গান গাওয়ার খুব ইচ্ছে ছিল, সেটাও থ্রু এই লগৌরাঙ্গের নাম দিয়ে সেটাও ভুল হয়েছে। আমাদের এটা হয় আমাদের, জানো তো, হওয়ার আছে। মানে যদি আমাদের ডেস্টিনিতে লেখা থাকে তো হবেই এটা। একদম। আমরা সবাই গ্ল্যামার ওয়ার্ল্ডে আছি, কেউ বেশি ক্যামেরার সামনে আমরা ঘোরাফেরা করি, যদি ক্যামেরার পেছনেই মানুষ আমরা, কিন্তু ওই গ্ল্যামার ওয়ার্ল্ডের আগে আর পরে। তুমি আগেও কীর্তন করতে, যখন তুমি আগেও এত অডিয়েন্সকে ডিল করে এসছো, হ্যাঁ,
রাইট? এখন তুমি আফটার প্লেব্যাক সিঙ্গার হওয়ার পর তুমি অডিয়েন্সকে ডিল করো, হ্যাঁ, চেঞ্জেস কি লাগে তোমার? চেঞ্জেস হচ্ছে গান শোনার ধরনটা একটু বদলেছে। আগে যে ধরনের গান, ছোটবেলায় যেভাবে ধরনের গান গাইতাম, সেটার থেকে এখন আমি চেষ্টা করেছি এটা, যে গান কীর্তনটাকে যেন সেই রকম মর্যাদা দিয়ে দেখা হয়, এটা আমি চেষ্টা করেছি। যেটা আমরা শহুরে মানুষ হয়ে আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ওয়েস্টার্ন কালচারে চলে গিয়ে যতই আমরা সেটাকে নেগলেক্ট করার চেষ্টা করি, এটা কিন্তু আমাদের রুট। একদম। আর যদি সেই রুটের মধ্যে কেউ ঢোকে, তাহলে দেখবে যে এর থেকে বেশি মডার্ন আর কিচ্ছু নেই। একদমই তাই। কীর্তনের মতো মডার্ন কিছু নেই। তুমি সাহিত্যে বলো, সঙ্গীতে বলো, সাংস্কৃতিক দিয়ে বলো, সাংগীতিক দিক দিয়ে বলো, কোনোটাই কীর্তনের থেকে মডার্ন কিছু হতেই পারে না। একদমই তাই, ভাবনা চিন্তা পুরো ওপেন। সম্পর্ক তুমি গীত গোবিন্দ থেকে শুরু করো না, মডার্নিজম বুঝতে পারবে যে কোথায় আছে। আমরা কিছু জানি না, কিচ্ছু জানি না। সাহিত্যের কি জানি আমরা? আমরা এখনকার দিনের কিছু ভালগার ওয়ার্ড দিয়ে গান তৈরি করে রাইট। যদি আমরা বোঝাতে চাই ইয়াং আমি প্রসঙ্গে অ্যাকচুয়ালি আসছিলাম আমি তোমাকে, যে এই র্যাপ দুনিয়া তোমার কেমন লাগে? র্যাপ দুনিয়াটা না আমি বলবো আমি বুঝি না। তোর কীর্তনকে বলে কেউ র্যাপে করতে চায়? পসিবল নয় সেটা, কেন অলরেডি র্যাপ ইজ দেয়ার। তুমি হরে কৃষ্ণ, হরি হরে নম, কৃষ্ণ যাদবায় নম, এই গানটা যদি পুরোটা যদি তুমি করো, র্যাপ কি বুঝে যাবে, পুরো বুঝে যাবে। তাই আলাদা করে র্যাপ করার কিছু প্রয়োজন হয় ওই না। খোল আর যখন করতালটা পড়ে ব্যাস। এমনি নাচতে ইচ্ছা করে। র্যাপ মানে কি, কিছু ওয়ার্ড আমার নিজের মতো করে আমি সেটাকে সাজিয়ে সাজিয়ে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি। সেই কনসেপ্ট তো কীর্তনে বহুকাল আগের থেকে আছে, প্রচুর পুরোনো। রাইট, আমি সেটাই বলতে যাচ্ছিলাম। বহুকাল আগের থেকে। কীর্তনে আখর বলে একটা জিনিস আছে। আখর মানে কি, পদের যে দুটো লাইন পদাবলী আছে, তার ভাবটাকে তুমি কিভাবে দৃষ্টিতে দেখছো, সেটাকে তুমি পর 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 বলে যেতে পারো। রাইট, পরপর বলে যেতে পারো। ওই ওয়ার্ডিংসের ওয়ার্ডিংসের আমি বলছি, একটা উদাহরণ দিচ্ছি। সুরধ্বনির তিরিয়াজি গৌর কিশোর, সহচর মেলিগোরা আনন্দে বিভোর, পদের লাইন, পদাবলীর লাইন। এর আখর কি, প্রভু খেলিছে খেলে হরিনামের খেলা। এইবার তুমি শুরু করো না, তোমার ভাবনায় কি আসছে? তো র্যাপ তো এখানে অলরেডি হয়েই যাচ্ছে। আলাদা করে র্যাপ করে সেটাকে নিয়ে এত মাতামাতি করার আমার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আমার কোথাও গেলে মনে হয় আমাদের আর্ট ফর্মসগুলো পৌঁছাচ্ছে না। আমাদের আর্ট ফর্ম না আগের থেকে বহু কিছু হয়ে আছে, সেটাকে আমরা রিমডিউল করে আমরা নতুনভাবে একটা রিমডিফিকেশন করে আমরা লোকের কাছে চেষ্টা করছি জানানোর। একদম বহুকাল আগের থেকে হয়ে আছে, অনেক কিছুই আগের থেকে হয়ে আছে, নতুন কিছু বলার নেই, কিচ্ছু করার নেই। আমার মনে হয়, কারণ আমি কেন বললাম তোমাকে প্রসঙ্গটা, কারণ অনেকে এখন কীর্তন শোনে, নিউ জেনারেশন, কিন্তু কীর্তনের অরিজিনাল কীর্তন যদি কেউ শুনতে চায়, তার জন্য যদি, তবে সেটার জন্য একটু মানসিক প্রস্তুতিও থাকার দরকার আছে। এটা হঠাৎ করে গিয়ে হবে না। তুমি যদি দিনরাত তুমি যদি র্যাপ শোনো আর পাঞ্জাবি ভাঙ্গড়া যদি শোনো, তারপরে তুমি যদি কৃষ্ণের পূর্বরাগ পদ শুনতে যাও, তুমি কি থোড়ি বুঝবে? তার জন্য একটা যাপন দরকার আছে। আমি বাঙালি হয়ে জন্মেছি মানে আমার বাংলার প্রতি সেই সমান শ্রদ্ধাটা রাখা উচিত। বাংলা বলতে এখন লজ্জা পায়। আমি যদি বাংলা কিছু ওয়ার্ড তাদেরকে তুলে ধরি, তারা মানেই বলতে পারবে না এখন। একদম তাই, মানেই বলতে পারবে না। অথচ বাংলার সব থেকে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর যিনি, রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কীর্তনকে একবারে মাথার উপরে রেখে দিয়েছেন। কীর্তনকে একবারে মাথার মণি করে রেখে দিয়েছেন। বিদ্যাপতির ভাব নিয়ে তিনি কত গান লিখে ফেললেন। তা আমি যদি মনে করি যে রবীন্দ্রনাথের থেকেও আমি বেশি বড় বোদ্ধা, এটা তো বোকামো ছাড়া তো আর কিছুই না। একদমই তাই। আমি রবীন্দ্রনাথের থেকে আমি কি করে বড় হতে পারি? আমি স্বামী বিবেকানন্দের থেকে, স্বামীজির থেকে আমি কি করে মডার্ন হতে পারি? তাই তো, একদম তাই, মানে কোনো অপশন নেই তো। তুমি দেখো না, তুমি এই যে টিভিতে যেসব মানুষগুলো গিয়ে নিজেদেরকে বুদ্ধিজীবী বলে দাবি করে, বাংলা চ্যানেলে গিয়ে বসে অর্ধেক ইংরেজিতে গিয়ে কথা বলে, তো তারা যখন কথা বলে, তারা কি আদৌ বাংলার সেভাবে তারা কখনো পড়েছে জানে? অত মনে হয় না কিছু জায়গাতে। বাংলা সত্যি কি তারা পড়ে? এই যে বাংলা নিয়ে এত কিছু, মানে কিছু হলে এই যে বাংলা নিয়ে আগে কিছু হচ্ছে না, যারা প্রতিবাদ করছে তারা কি থোড়ি পড়েছে কখনো? বাংলা শব্দ কোত্থেকে এসছে, তার মধ্যে সাহিত্যের কি প্রভাব রয়েছে, তারা কি আদৌ পড়াশোনা করেছে? একদম তাই। রবীন্দ্রনাথ ঠাকুর সেই বাংলাগুলোকে কিভাবে মডার্নাইজ করে মানুষের কাছে এনেছে, সেগুলো কি কত গান তারা কি জানে? বিদ্যাপতির পদকে রবীন্দ্রনাথ ঠাকুর সুর দিচ্ছে, এর থেকে বেশি মডার্ন কি হতে পারে?
এইখানে একটা সার্থকতা আছে, এখানে আমাদের দায়িত্ববোধ এইখানে চলে আসে। যে আমি যে বললাম না যে আমি সারেগামাপার চ্যাম্পিয়ন হয়েছি বা কোনো একটা রিয়েলিটি শো চ্যাম্পিয়ন হয়েছি, তাহলে আমার দায়িত্ব থাকবে যে আমি যে সাবজেক্টটা নিয়েছি সেটা মানুষের কাছে পৌঁছাক। লহগৌরাঙ্গের নামরেতে অরিজিৎ দা একটা গান গাইলো, দুর্দান্ত গান গেয়েছে। দুর্দান্ত গান গাইলো, ক্ষণে গোলা চাঁদ ক্ষণে কালা। এখন অরিজিৎ সিং এর গলায় গানটা শুনে যদি 2000 ইয়াং ছেলে কীর্তন সম্বন্ধে তাদের একটা ভালোবাসা জন্ম নেয়, এটা কি একটা শিল্পীর কাছে একটা বিরাট সার্থকতা বিরাট নয়? পাওনা, বিরাট পাওনা নয়? একদম। আমি যদি এখন অরিজিৎ সিংকে দেখে বলছি খুব ভালো মাটির মানুষ, এই মানুষ, আরে তাহলে তুই এতদিন হোসনি কেন? একদম ঠিক, তুই হোসনি কেন? তাকে, হ্যাঁ, তাহলে সেটা তো তার সার্থকতা। তাই তো। তার একটা সাধারণ জীবনযাপন দেখে আমার যদি মনে হয় যে না, আমারও একটু সাধারণ জীবনযাপন করার দরকার, তাহলে এটা তো তার সার্থকতা। রাইট। আর আমার একটা সৌভাগ্য যে আমি সেটা অ্যাডপ্ট করতে পেরেছি। তাহলে আমার তার গানটা শুনে যদি 2000 ছেলে মেয়ে কীর্তন সম্বন্ধে জানতে আসে বা কীর্তন সম্বন্ধে একটা ভালো লাগা তৈরি হয়, সেটা তো তারও একটা শিল্পী জীবনের একটা বিরাট সার্থকতা। একদমই তাই। আমাদের বাংলাতে সত্যজিৎ রায়ের মতো একটা মাইলস্টোন থাকে, ঋত্বিক ঘটকের মতো যদি একটা মাইলস্টোন থাকে, মৃণাল সেনের মতো যদি একটা মাইলস্টোন থাকে, তো আমরা সেই জায়গাটা থেকে আমরা কেন সেই শ্রদ্ধার জায়গাটা আমরা রক্ষা করব না? এটা তো আমাদের দরকার। তুমি যদি কমার্শিয়াল ফিল্মের দিক দিয়ে যদি বলো, তুমি অনেক বেশি বুঝবে সব ফিল্মের মধ্যে। আমি জাস্ট যতটুকু আমার আইডিয়ার মধ্যে আছে, তরুণ মজুমদার বলো, প্রভাত রায় বলো, তপন সিনহা বলো, এনাদের যে কমার্শিয়াল আছে কিন্তু তার মধ্যেও একটা আর্ট ফর্ম, গল্প হলেও সত্যি সুন্দর গল্প, দেখলে তো সেটাই দুর্দান্ত লাগে। একটা উদাহরণ। তো এইখান থেকে গল্প অ্যাডাপ্ট করে তখন বোম্বে হচ্ছে, গল্প হলেও সত্যি থেকে। একদম তাই। তো আমরা সেটা যদি এখন আমরা করতে না পারি, তো সেটা আমাদের অক্ষমতা বটে। একদম সেটা আমাদের দায়িত্ব যে আমরা পুনরুদ্ধার করব কি করে। আর এটা আমাদের ভাবা উচিত সবার মিলে, সবাই মিলে ভাবা উচিত যে কিভাবে এই যে বাংলা কথা বলাটা শুরু করে উঠে। মানে আমি দেখছি এখন যত ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে গেছে, এভরি স্কুলে মনে হয় সেকেন্ড বা থার্ড ল্যাঙ্গুয়েজ, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজও না। তো আমাদের এটা দায়িত্ব নিয়ে করানো উচিত, আমরা বা যারা দায়িত্ব বোধে আছেন, অ্যাটলিস্ট বাংলায় কথা বলুক, যেটা হচ্ছে বেসিক্যালি সাউথ আমরা সবসময় করছি এখন। ওরা তো ওখানে তো কি কথাও বলে অন্য ল্যাঙ্গুয়েজ না, তারা নিজেদের ভাষা সম্বন্ধে ভীষণভাবে সচেতন। তুমি কলকাতায় 10টা ইন্টারভিউ দেখো, এখন জানো তো আমাদের স্ক্রিপ্ট লেখার জন্য বলা হয় মাঝে মধ্যে রোমান লিখতে, মানে আমরা না SMS ল্যাঙ্গুয়েজ। বাবা, মানে নিউ জেনারেশনরা তাদের পড়তে অসুবিধা হচ্ছে, তারা বুঝতে পারে না। জাস্ট তার বাবা মার সময় বলে যে আমার ছেলে বা মেয়ে যেটাই হোক ঠিক ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে তো ঠিক বেঙ্গলিটা পারে না, নট বাংলা, বেঙ্গলিটা পারে না। বাস তারাই হচ্ছে যদি আমাদের ইন্ডাস্ট্রি দখল করে, হ্যাঁ, তো তখন তো গড়বড় হবেই। আর সেম তোমার আমি গানের দিকেও আসি, গানের দিকে এখন এত রিলেশন প্রচুর লোক যায়, কিন্তু গান কিন্তু চর্চা করছে, প্রচুর যাচ্ছে, কিন্তু আমার মনে হয় কোথাও গেলে ওই চর্চাটা কমে গেছে। মানে যাচ্ছে কিন্তু নেম ফেমের জন্য, আর গানের জন্য যাচ্ছে না, বেশিরভাগ যাচ্ছে। আর এখন কিন্তু বাবা মারা চায় যে আমার মেয়ে বা ছেলে একটা কিছু পেয়ে গেল, অ্যান্ড আমিও তার সাথে একটা জায়গাতে সব স্বপ্ন সার্থক করতে পারবো আর কি, সেটাই। কিন্তু ওই তাতে সাবজেক্টের প্রতি একটা অমর্যাদা করা হয়, তো সেই অমর্যাদাটা যেন না হয় সেটুকু আমাদের নিজেদের খেয়াল রাখা উচিত। খেয়াল রাখো, এক্স্যাক্টলি। আর আমার আরেকটা জিনিস, তুমি যদি রিয়েলিটি শো থেকে বিলং করে এসছো, রিয়েলিটি শো কি তোমার মনে হয় স্ক্রিপ্টিং? দেখো, কিছুটা তো স্ক্রিপ্টেড বটেই, নইলে মানুষের কাছে উপস্থাপন করতে গেলে হ্যাঁ একটা স্ক্রিপ্টেড লাগে। কিন্তু এই যে অন্যান্য যেসব কথাগুলো যেগুলো শোনা যায় সচরাচর, সেগুলো কিন্তু ঠিকঠাক নয়। যে টাকা নিয়ে গান চান্স দেওয়া, যে কোশো এসব হয় না কোনোদিন। কোনো আর্টিস্ট বা কোনো আমরা যারা চ্যাম্পিয়ন হয়েছি বা আমরা যারা পার্টিসিপেট ছিলাম, ওসব কিছু হয় না, ওসব ফালতু জিনিস। বা মানুষ একটা জেলাসির জন্য বা একটা গসিপ তৈরি করতে হবে তাই করে দেয়, এরকম কিছু হয় না। গানটা আমাদের যখন আমাদের স্যার যখন মানে আমাদের সেটে যখন ছিলাম, যখন অ্যাকশন, ওই যে অ্যাকশনটা শুরু হলো, ওখানে কিন্তু কোনো কাট নেই, ওই এক টানাই গাইতে হবে। কেননা ওইটার জন্যই তোমাকে রিহার্সাল করতে হয়েছে, গান তুলতে হয়েছে, তোমাকে সেইভাবে তোমাকে তৈরি করানো হয়েছে। গানটা তোলো, ওখানে একটাই কনসেপ্ট, ভালো গান করো তুমি টিকে যাবে, তোমার ফোকাস থাকা উচিত গানে। বাকি কি স্ক্রিপ্ট হচ্ছে না হচ্ছে, সেটা মানুষের কাছে কীভাবে প্রেজেন্ট হবে, হ্যাঁ কি দেখানো হবে না হবে, সেটা তো আলাদা কথা, সেটা তো পার্ট অফ আর্ট একদম। কিন্তু তোমাকে যখন একটা গান দেওয়া হচ্ছে, তুমি সেই গানটার সুবিচার করতে পারছো কিনা, তোমার গলায় সেইটা গানটা মানুষ শুনে তোমাকে অ্যাকসেপ্ট করতে পারছে কিনা, সেটা যদি হয়, সেটা যদি হয়, ইউ আর উইনার।
রাইট, ওটা মানে তুমি জিতে গেলে, মানে তুমি তাহলে তো পেয়ে তুমি গেলে। জিতে গেলে। একদমই তাই। আরে এমনও তো কিছু কিছু আছে যারা পার্টিসিপেট, যারা উইনার হয়েছে, তারা তো মানুষের কাছে এখনো পর্যন্ত কোনো কাজ করতে পারেনি। হ্যাঁ, অনেকেই আছে, অনেকেই আছে, লিমিটেড পর্যন্ত স্ক্রিপ্টেড, বাট আমার সাবজেক্ট যখন আমাকে দেওয়া হবে তখন আমাকে কিন্তু সেটা কসরত করে গাইতে হবে, আমাকে তুলতে হবে, গানটাকে নিয়ে যাপন করতে। আমি তো বললাম যে আমি কীর্তন গেয়েছি কম, অন্য গান গেয়েছি বেশি, অনেক গান গেয়েছি। আমার প্রথম অন্য গান গাওয়া হচ্ছে এ আমার গুরু দক্ষিণা। আচ্ছা, সেই আমার এ আমার গুরু দক্ষিণা, ছোটবেলা থেকে যে গান শুনে শুনে বড়, সেইটাই গিয়েছি। সেটা এত ভাইরাল হলো। তারপরে শানুদার গান গাইলাম, জব কিসি কে তরফ দিল ঝুঁকনে লাগে, ওই গানটা গাইলাম। হ্যাঁ, তারপরে রফি সাহেবের গান গাইলাম, চাহুঙ্গা मैं तुझे। মান্নাদের গান গাইলাম, মান্না বাবুর গান গাইলাম, সেটা হচ্ছে লাগা চুনরি মে দাগ। আমি তো কীর্তন ছাড়া অনেক গান গেয়েছি। কিন্তু আমাকে নানান রকমের গান গেয়েছো। নানান ধর, আমি ভার্সিটাইল সিঙ্গার, এটা আমাকে প্রমাণ করতে হয়েছে। তো তার জন্য তো আমাকে সেখানে খাটতে হবে। সেখানে গুরুমানরা যেভাবে আমাকে বলেছে, আর তখন স্টেজ পারফরমেন্স বন্ধ ছিল, তখন শুধুমাত্র বন্ধ ছিল, অনেকটা দিন বন্ধ ছিল। তবে ওটা আমার একটা খুব ভালো লেগেছে। খুব মানে খুব আনন্দের দিন গেছে। কদিন, কমাস ছিল? আমি ছিলাম প্রায় 8 মাসের মতো ছিল। প্রায় 8 মাস। 8 মাসের জার্নি। 8 মাসের জার্নি, অনেক বন্ধু বান্ধব হলো। একটা আমি কখনো মানে হোস্টেল লাইফ কাটাইনি, বা আমি কখনো সেই রকম, কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে সেরকম একটা এক্সপিরিয়েন্স করেছি, খুব আনন্দে, খুব। আর বন্ধু বান্ধবগুলো খুব ভালো ছিল, এখনো কয়েকজনের সঙ্গে খুব ভালো যোগাযোগ আছে, খুব ভালো। উইনার হওয়ার পরে সে বন্ধু বান্ধবদের মধ্যে ফেলি কষ্টের দাগ এসছে। দেখো, এটা তো পার্ট অফ গেম, তো কিছু করার নেই। মানুষ কাকে অ্যাকসেপ্ট করবে বা কে কার ভাগ্যে কি লেখা আছে সেটা তো বলা যায় না। তবে কয়েকটা বন্ধু আছে যাদের সঙ্গে এখনো মনের কোনো চিড় ধরেনি, বা সেইভাবে আমরা কখনো দেখিও নি। নিজেদের মধ্যে গান বাজনাটা নিয়েই আমরা বেশি থাকো আছি। কেউ যদি কীর্তন শুরু করতে, কেউ শুরু করবে, কোনো তো অপশন দেখতে পাই না, কেউ জানেও না কেউ করতে। কীর্তনটা শুরু করতে চাইলে আমি বলবো প্রথমে ভালো করে একটু গান শেখো। কেননা প্রথমে বললাম যে কীর্তন হচ্ছে গান। কীর্তন ভালো করে রাগ সঙ্গীত চর্চা না করলে, ভালো করে গানের চর্চা না করলে, শাস্ত্রীয় সঙ্গীত চর্চা না করলে কীর্তন গান গাওয়া যাবে না। এটা এমন একটা সাবজেক্ট না, পুরো ধ্রুপদ অঙ্গের গান আছে, প্রচুর আছে, সব বড় বড় তালের গান রয়েছে। ধ্রুপদ সবাই পারে না, আর ধ্রুপদ সবাই পারে না, তার জন্য একটু শাস্ত্রীয় সঙ্গীতের প্র্যাকটিস দরকার। তার জন্য ভালো কীর্তনিয়ার কীর্তন শোনার দরকার, যে কিভাবে স্টেজ পারফরমেন্স করছে। তারপরে শোনার পর সেটাকে যদি সে মনের মধ্যে যদি প্র্যাকটিস করতে পারে, তাহলে আস্তে 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 হবে। আর গুরু কি করে? অবশ্যই গুরু, কীর্তনের গুরু বলতে, কীর্তনের এইটা একটা সমস্যা কিন্তু, যে কীর্তনের গুরু এখন বড় কম, সত্যিকারের গুরু বলতে খুব কম। আমার গুরু যেমন আছে সুমন ভট্টাচার্য, উনি একদম একটা প্রকৃত গুরু আর কি। তা আমি ছোটবেলা থেকে চান্স পেয়ে গেছি, সুযোগ পেয়ে গেছি, আমার ভাগ্য হয়ে গেছে। উনি এখনো শেখান? এখন বোধহয় শেখান না, কেননা উনি তো এখন বিশ্বভারতীর অধ্যাপক, তো ও বাবা, তাহলে তো সেই সময় উনি পান না, তো খুব একটা শেখানোর এখন অপশন নেই। কিন্তু উনি শেখাচ্ছেন ওই বিশ্বভারতীতে শেখাচ্ছেন। তো সেটা যদি, এখন তো ইউটিউবে তো প্রচুর ওনার কীর্তন পাওয়া যায়, তা সেটা শুনে যদি কেউ শিখতে পারে। কিন্তু গুরু ছাড়া তো শেখা পসিবল নয়, আমাদের মনে হয় না সেটা। যেটা সামনে কানমুনি যখন শেখাবে, সেই শেখাটা কোনদিন তো ইউটিউবে আসবে না। আর নবদ্বীপেও আগে কিছু মানুষ ছিলেন, আর কলকাতাতেও কিছু ছিলেন, কিন্তু স্যার সব চলে গেছে। আমাদের নীলমণি দাস, আমার দাদু বলেন, উনি নবদ্বীপ থাকতেন, উনি প্রচুর, উনি তখন একদম মানে মাইলস্টোন ছিলেন একজন। নীলমণি দাস, তারপর রথিন ঘোষ, তারপরে ছবি বন্দ্যোপাধ্যায়। এনাদের কি আমরা ইউটিউবে পেতে পারি, মানে দেখতে পাই? ভিডিও আছে ওনাদের? ভিডিও খুব একটা নেই, ভিডিও অডিও আছে, আর্কাইভে আছে কিছু গান, কিন্তু ভিডিও পাবে না। ভিডিও তো নেই, ছবি বন্দ্যোপাধ্যায়ের ভিডিও তো আমি তো অন্তত এখনো পাইনি। হ্যাঁ, আমারও তাই মনে হয়। রথিন ঘোষ একটা মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছিল একটা সিনেমাতে, আমার নামটা মনে নেই, কিন্তু ভিডিও আমি পাইনি এখনো। তুমি শেখাচ্ছ না? আমি শেখাই, অল্প বিস্তর শেখাই, যারা সত্যিকারের মন দিয়ে শিখতে চায় তাদেরকে শেখাই, যেটা উচিত। যেটা আমার শুধু ফালতু টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই, উলুবনে মুক্তি ছড়িয়ে কোনো লাভ নেই। প্রথম কথা, কীর্তনটা বোঝে খুব কম লোক, ভালোবাসার লোক খুব কম আছে, আরো কমে গেছে। কীর্তন গাইলে তো প্রথম কথা প্রেমিক হতে হবে, নাহলে কীর্তন গাইতেই পারবে না। কিন্তু প্রেম সাধনাই করবে। প্রেম সাধনাই তো, আর কি। আর তো কিছু রাধা কৃষ্ণের গান গাইছি মানে তো প্রেম সাধনাই বটে। একদমই। সেটা যাপন না থাকলে কীর্তনের ওই ব্যাপারগুলো বুঝবে, আসবে না, ওই প্রেমটা না থাকলে হবে না। আজকের আমরা শেষ করে একটা সুন্দর তোমার মুখে কীর্তন হোক, নর্মাল হোক, যেটা তুমি চাও, কীর্তনেরই গান দিয়ে করি। হ্যাঁ প্লিজ। মাধব বহুত মিনতি করুতোয়,
হে মাধব দেই তুলসী তিল এ দেহ মন সমর্পলু দয়াজনী ছোড়ো বিময় হে মাধব বহুত মিনতি করুত। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। থ্যাংক ইউ। আমার এই পডকাস্টটা বেসিক্যালি হচ্ছে ভাবনাটাই এটা, এই যে তুমি লক্ষ্মীকান্তপুর থেকে জার্নি শুরু করেছো আজকের কলকাতার বুকে, অ্যান্ড সেটা তুমি কীর্তনের জন্য এই দেশ বিদেশ যাচ্ছই, কিন্তু অ্যাজ আ প্লেব্যাক সিঙ্গার বা তোমাদের স্বপ্নের কাছাকাছি তুমি পৌঁছেছো। এইটা অ্যাকচুয়ালি আমার শোয়ের রিজনই হচ্ছে এটা, যে যদি আমরা কেউ চাই পারি সব করতে, অ্যান্ড আমাদের এখনকার ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা আমাদের মনে হয় গানের জগতে ভালো করা উচিত বা সিনেমার জগতে ভালো করা উচিত বলতে পারো অডিয়েন্সকে। অডিয়েন্সকে আমি একটু বলবো যে প্রত্যেকটা সাবজেক্টের যে রনেস যেটা থাকে সেটা যেন থাকুক, প্রত্যেকটা বিকৃতি না করলেই হলো। হ্যাঁ, বিকৃতি না করলেই হলো। তাতে আর্টের সব ফর্মই থাকুক, কিন্তু সেটা যেন না মানুষের কাছে যেন সেই পজিটিভ ওয়েতে যেন মানুষের কাছে প্রেজেন্ট করা যায়। আমি যদি একটা কোনো ভালো কাজ করি, সেটা তোমার ফিল্ম ডিরেকশন থেকে শুরু হোক বা আমাদের গানের জগতে হোক, সেই সাবজেক্টের মর্যাদাটা যেন আমি রক্ষা রাখতে পারি। হ্যাঁ, আমি যদি কোনো এই বিষয়টা যদি ধরি, তাহলে এই বিষয়টার উপরে যেন আমার জ্ঞানটা যেন থাকে, না জেনে যেন আমি যতই সিনেমা ফ্রিক হই না কেন, আমি তো ডিরেকশন দিতে পারবো না, কারণ ওটা আমার জব নয়, ওটা আমি শিখিনি কখনো। একদমই তাই। তাহলে আমি যেন সেটা না জেনে করতে কখনো না যাই। হ্যাঁ, আমার ভালো লাগছে, আমার সত্যজিৎ রায় থেকে শুরু করে ক্রিস্টোফার নোলান পর্যন্ত আমার ভালো লাগে, একদমই সব এত এত একটা রেঞ্জ আছে মিউজিকের। আমাদের সলিল চৌধুরী থেকে শুরু করে হান্স জিমার সবার জিনিসপত্র আমার শোনা আছে মোটামুটি, কিন্তু আমি শুনে যেন মনে না করি যে আমি বোদ্ধা হয়ে সব জেনে গেছি, এটা যেন না হয়। আমি যেন যদি হান্স জিমারের কোনো কিছু কাজ নিয়ে বলতে হয়, আমি যেন জেনে বলি। আমি যখন কীর্তন নিয়ে কথা বলবো, তাহলে আমি কীর্তনটা জেনে যেন বলি। রাইট। সিনেমার ক্ষেত্রে হোক বা যে কোনো কাজের ক্ষেত্রে হোক, সেটা যেন সাবজেক্টে যেন জানা শোনা থাকে। আমার মনে হয় যে না শিখে যেন আমরা না করি, আর এতে খারাপ হচ্ছে। হ্যাঁ, তাতেই জিনিসটা খারাপ হচ্ছে। জেনে করি, তাতেই ভালো হবে, তত ভালো হবে। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ, নমস্কার। থ্যাংক ইউ।